সন্ধ্যাবেলাটা কবির চৌধুরীর সবসময় একা একাই কাটে। যখন তার স্ত্রী বেঁচে ছিল তখন এই সময়টা সে তার স্ত্রীর সাথেই কাটাতো সবসময়। হাজার কাজ থাকুক, সবসময় সন্ধ্যার সময়টুকু সে জানিফার সামনে গিয়ে হাজির হতো। মাঝে মধ্যে যদি এমন হতো যে সে কোনোভাবেই তার সামনে গিয়ে হাজির হতে পারছে না, তখন আগে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে অফিসের লাগোয়া গেস্ট রুমে নিয়ে আসা হতো। এই সময়টুকু সে তার সাথে গল্পগুজব হাসি ঠাট্টা করেই কাটাতেন। এটা নিয়ে অবশ্য তাকে মাঝে মাঝে ছেলে মেয়েদের সামনে খানিকটা লজ্জায় পড়তে হতো। ছেলেমেয়েরা তখন প্রায়ই তার কাছে অভিযোগ করত যে বাবা তাদের থেকে তার মাকেই বেশি সময় দেন, তার আচরণ নাকি নতুন বিয়ে করা জামাইয়ের মতো। তখন ছেলেমেয়েরা ছোট ছিল, জীবনটা অনেক সহজ আর সুন্দর ছিল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে সেই সময়গুলো কঠিন হয়ে এসেছে। 4 বছর আগে জারিফা ইয়াসমিন তাকে ছেড়ে চলে গেছে। তারও বছরখানেক আগে তার ছোট ছেলে বাসা ছেড়ে চলে গেছে রাগ করে। জারিফার বেঁচে থাকার সময় ছোট ছেলে মাঝে মাঝে মায়ের সাথে দেখা করতে আসতো, কিন্তু গত 4 বছরে একটা বারের জন্য সে বাসায় আসেনি। বড় ভাই আর বোন তার দিকে আছে বলে তাদের সাথেও সে ঠিকমতো কথা বলে না। অথচ এই ছোট ছেলে একটা সময় বাবা ছাড়া কিছুই বুঝতো না। স্যার, কবির চৌধুরী ফিরে তাকালেন। তার সেক্রেটারি মিন্টু দাঁড়িয়ে আছে, মুখ খানিকটা শঙ্কিত। ছেলেটা কাজকর্মে এমনিতে বেশ চটপটে, তবে তার সামনে আসলেই ছেলেটা নার্ভাস হয়ে যায়। কবির চৌধুরীকে কোনো এক অদ্ভুত কারণে সে ভয় পায়, অথচ মিন্টুর সাথে সে কোনোদিন কড়া কণ্ঠে একটা কথাও বলেনি। কবির চৌধুরী বলল, বলো মিন্টু। স্যার, আপনি রিপোর্ট দিতে বলেছিলেন। ওর ব্যাপারে? জি স্যার। বলো, কি খবর শুনি। স্যার, খবর আসলে বেশ জটিল। জটিল বলতে? মানে আমরা আসলে যেমন করে পরিকল্পনা করেছিলাম তেমন কিছুই হচ্ছে না। কবির চৌধুরী এবার একটু নড়ে চড়ে বসল। মিন্টুর দিকে তাকিয়ে তার মনে হচ্ছে যা ঘটেছে এটা আসলে তার ভুলের জন্য। এখন সেই সব কিছুর দায় নিতে তার সামনে এসে হাজির হয়েছে। মিন্টু বলল, স্যার, আমরা যে রাহান নামের এই ছেলেটাকে ঠিক করেছিলাম, সে তার কথা বড় খেলাপ করেছে। কবির চৌধুরী খানিকটা ভুরু কুচকে তাকালো মিন্টুর দিকে। কথাটা তার পছন্দ হয়নি। কেউ তাকে কথা দিয়ে কথা না রাখলে তার খুব রাগ হয়, তখন তার পেছনে সে উঠে পড়ে লাগে। আর ঘটনা যখন তার ছোট ছেলে সম্পর্কে, তাহলে রাহানকে একটা সৎখ শাস্তি দিতে হবে। তার ছোট ছেলের প্রেমিকা নাবিলার সম্পর্কে সে খুব ভালো খোঁজ খবর রাখে। এইও খবর রাখে যে কদিন আগেই মেয়েটা কবির চৌধুরীর ছোট ছেলের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। তার খুব ইচ্ছে হলো মেয়েটাকে ধরে আচ্ছা মতো একটা বোকা দেয়া, কিংবা নাবিলার বাসায় গিয়ে তার ছোট ছেলের আসল পরিচয় দিলেই সুরসুর করেই মেয়েটা আবার ওর কাছে ফেরত যাবে। তবে এই কথা সে যদি জানতে পারে তাহলে ফলাফল উল্টো হতে পারে। তাই সেদিকে যায়নি, বরং উল্টো পথ বেছে নিয়েছে। নিজের পরিচিত এক ছেলেকে লাগিয়েছে তার পেছনে। তাকে বলা হয়েছে পারিবারিকভাবে নাবিলার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। তারপর যখন সবকিছু একদম পাকাপাকি হয়ে যাবে তখন বিয়ে ভেঙে দিতে। মিন্টু বলল, রাহান আমার কাছে ফোন করে জানিয়েছে যে তার পক্ষে কোনোভাবেই বিয়ে ভাঙা সম্ভব না। তার বাবা মা নাবিলাকে এবং তার পরিবারকে খুবই পছন্দ করে, এবং সে নিজেও নাবিলাকে পছন্দ করে ফেলেছে। তুমি বলেছ যে এই কাজটা করলে তার জীবন থাকবে না? স্যার, সে গতকালই বলেছে জীবন যায় যাক। আই সি। কবির চৌধুরী এবার খানিকটা চিন্তিত হলেন। তার ছোট ছেলেটা কতদিন ধরে একা একা থাকে। নাবিলা চলে যাওয়াতে সে খুব কষ্ট পেয়েছে। ছেলের ভালো করতে গিয়ে শেষে আরও বড় ক্ষতি করে ফেললেন। মিন্টু বলল, তবে স্যার, সমস্যাটা এটা না। মানে এটা তোমার কাছে সমস্যা মনে হচ্ছে না? আসলে স্যার, আজকে নাবিলা ম্যাডাম ইনি বিয়েটা ভেঙে দিয়েছে। মানে? জি, যতটুকু জানতে পেরেছি নাবিলার রাহান আগে থেকেই পরিচিত ছিল। আর মেরাবের ছেলে মিনারের বন্ধু রাহান, সে আমার পরিচিত বলেই ভেবেছিলাম আমাদের উপকার করবে, কিন্তু এভাবে পল্টে নিবে ভাবিনি। আর তাছাড়া নাবিলা রাহানের সাথে কোনোভাবেই বিয়ে করবে না, এটা তার বাবা মাকে জানিয়ে দিয়েছে। সে দরকার হলে সে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যাবে, তবু অন্য কাউকে বিয়ে করবে না। আজকে যতটুকু জানতে পেরেছি, সে তার ক্যাম্পাসের কেমিস্ট্রি ল্যাবের দারোয়ানকে টাকা খাইয়ে খানিকটা পটাশিয়াম সায়ানাইড জোগাড় করেছে। কি? মেহরাবের ছেলে মিনারের সাথে পরিচিত রাহান? আমার ছেলের কথা ওরা জানে? আমার খুব ভয় হচ্ছে মিন্টু। কিসের ভরে স্যার? মিনার নীলা স্যারকে মেরে ফেলবে? না, নিলয় মিনার সহ তার বাবা মানে মেহরাবকেও না মেরে ফেলে। সেটা নীলা স্যার জানবে। তবে নাবিলার বিষয়টা বলছিলাম, সে বিষ নিয়েছে। সে কি? জি, সে আবারও ছোট স্যারের জীবনে ফেরত যেতে ইচ্ছুক। দ্যাটস গ্রেট। তো তুমি কেন বলছো যে খবর আসলে বেশ জটিল? সব তো সহজই হয়ে গেছে। কবির সাহেবের কথায় মিন্টুকে কিছুটা সময় দ্বিধাগ্রস্ত দেখা গেল। কবির চৌধুরী বলল, কি হলো? আরও কি ঘটনা আছে? জি স্যার। কি? মিন্টু আরও কিছুটা সময় চুপ করে থেকে বলল, আসলে ছোট স্যার এখনও নাবিলার দিকে তাকাচ্ছে না। ওই লেডি ডিবি অফিসারের সাথে মনে হয় তার কিছু চলছে। মনে আছে আরশিয়ার কথা?
কাবির চৌধুরী কিছু সময় কোনো কথা বলতে পারলেন না। মিন্টুর কথা ঠিক যেন বিশ্বাস করতে পারছে না তিনি। তারপরও আরেকবার নিশ্চিত হওয়ার জন্য বলল, ডিবি অফিসার মানে ওই আরশি আহমেদ তো? জি স্যার। পুরো দেশে কম করেও কোটিখানেক মেয়ে আছে যার সাথে তার ছোট ছেলে সম্পর্কে জড়াতে পারত, আর সে কিনা খুঁজে খুঁজে এই মেয়ের পেছনে ঘুরছে। কবির চৌধুরীর অবস্থা বুঝতে পারে মিন্টু। সে বলল, গত সপ্তাহে তাকে নিয়ে প্রথম মুভি দেখতে গিয়েছিল সিনেপ্লেক্সে। আবার গত পরশুদিন বৃষ্টির মধ্যে ছোট স্যার হঠাৎ করে তার অফিসের সামনে গিয়ে হাজির হয়। তারপর তাকে বাইরে ডেকে আনে। দুজন অনেকটা সময় বৃষ্টির ভেতরেই মিন্টু রোডের এদিক ওদিক ঘোরাঘুরি করে। তারপর 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 একটা সময় ছোট স্যার। মিন্টু কথাটা বলতে গিয়েও থেমে গেল, ঠিক যেন মুখ দিয়ে বলতে পারছে না। কবিরের সামনে বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছে। কবির মিন্টুর না বলা কথাটা বুঝে গেলেন সহজেই। তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আর কোনো নতুন নিউজ? ওই ডিবি অফিসার আজ দুদিন ধরে বাসা থেকে বের হয়নি। এদিকে ছোট সড়ো বাসা থেকে বেরোচ্ছে না। নিলয় স্যারের কোনো ইনফরমেশন পাচ্ছি না। একটা পাগলি মহিলা আছে, মহিলার নাম ফরিদা। ফরিদা মানে মিমের মা? হ্যাঁ স্যার, আমার ধারণা বা আপনার ধারণা যেটা করছে সেটা যদি ঘটে তবে দেশে শুরু হবে তাণ্ডব। এই নিলয়কে আটকাতে হবে। মিমের বিষয়টা যেন নিলয় জানতে না পারে, এমনকি ডিবি অফিসারও না। মিমের কথা যদি নিলয় জানতে পারে তবে মেহরাব বা মিনারের উপরে তুফান চলবে, সবকিছু বরবাদ করে দেবে নিলয়। জি, ফরিদার সাথে ছোট স্যার সবসময় থাকে। মহিলা যদি কোনোভাবে নিলয় স্যারকে মিমের বিষয়টা বলে তাহলে সমস্যা হবে। আচ্ছা, চোখ রাখো ওর ওপরে। এরপরে কি করতে হবে সেটা আমি বলে দিব। কবিরের কথা শুনে মিন্টু বলতে গেলে একেবারে দেউড়ে চলে গেল অফিস থেকে। কবির আবারও নিজের চিন্তার মাঝে হারিয়ে গেল। তাকে আবারও নতুন কিছু ভাবতে হবে। যেভাবে ভেবেছিলেন আরশি আহমেদকে এড়িয়ে যাবেন, সেভাবে কাজটা আর করা যাবে না। নতুন করে কিছু করতে হবে, এমন কিছু যাতে আরশিয়া মেয়েটা কিছু না করতে পারে, আবার তার ছোট ছেলেরও যেন কোনো ক্ষতি না হয়। তার ছেলে যদি আরশিয়াকে পছন্দ করেই থাকে তাহলে মেয়েটার কোনো ক্ষতি করা যাবে না, অন্যভাবে সামাল দিতে হবে। নিলয় ফরিদার পাশে বসে আছে। ফরিদা সাদা ওয়ান টাইম প্যাকেটে খিচুড়ি খাচ্ছে। নিলয় এনে দিয়েছে, সামনে একটা বোতলে পানি রাখা। নাবিলা নিলয়কে সেদিন প্রপোজ করেছিল। নিলয় রাজি হয়েছিল, তার কারণ নিলয় জানতো নাবিলা মিনারের লোক। মিনারের সাথে তার শত্রুতা নেই, কিন্তু মেহরাবের সাথে তার শত্রুতা। কারণ মেহরাবের জন্য তার মা জারিফা তার থেকে চলে গেছে, আর মেহরাবের কাছে পৌঁছাতে নিলয়ের মিনারের প্রয়োজন। সেজন্য এখানে আসা, আর সেই সুবাদে নাবিলার সাথে তার খাতির করতে হয়। কিন্তু নিলয় এটা জানে রাহান তার খবর পৌঁছানোর জন্য এসেছিল। ফরিদার খাবার খাওয়া শেষ হয়, সে নিলয়ের দিকে তাকায়। নিলয় চুপচাপ বসে আছে। ফরিদা বেগম বিড়বিড় করে বলে, আমার মেয়ে কোথায়? ও খুব পায়েস খেতে পছন্দ করে। আমি কতদিন হলো তার জন্য রাধি না। আমার মেয়ের ইচ্ছা ছিল সে চাকরি করে আমাকে তার কাছে রাখবে। তার বাবা আমাদের ছেড়ে চলে যায়, একটা মহিলার সাথে থাকে। মিম কখনো তার বাবার সাথে দেখা করেনি। ওর ঢাকা ভার্সিটিতে চান্স হওয়ার সুবাদে ওর সাথে আমি ঢাকাতে এসেছিলাম। মেস খুঁজে পাচ্ছিলাম না, সবখানে বুক হয়ে যায়। ভার্সিটির সামনে বসেছিলাম, তখন ভার্সিটির দারোয়ান বলে তার কাছে একটি মেসের খবর আছে। মেসটা ভার্সিটি থেকে একটু দূরে, তবুও ভাড়া কম, নিরিবিলি বেশ। আমরা মেসের ঠিকানা নিই। মেসের নাম আল নাফসা ছিল। আমি ওর সাথে যেতে চাচ্ছিলাম, এমন সময় গ্রাম থেকে কল আসে। আমার মা অসুস্থ হয়ে পড়ে, আমার তাড়াতাড়ি চলে যেতে হয়। মিম একাই সব ম্যানেজ করে নিতে পারবে বলে জানাই। এরপর 1 মাস ওর সাথে আমার ঠিকমতো কথা হয়। একবার এসে দেখেও গেছিলাম। হঠাৎ ওর ফোন বন্ধ পাই, তাকে কিছুতেই খুঁজে পাই না। ভার্সিটিতে এসেও খুঁজি। মিম নামে কেউ ভর্তি হয়েছিল, সে নাকি কোনোদিন ক্লাসই করেনি। বুকটা আমার কেঁপে ওঠে। আমি ঠিকানা জোগাড় করে মহিলা মেসে যাই। সেখানে গিয়ে জানতে পারি মিম নামে কেউ থাকে না, আর সেখানে গেটে থাকে ছেলে গার্ড। আমাকে ভিতরেই ঢুকতে দেয়নি। আমার মেয়ের কোনো হদিস পাই না। এরপর কয়েকজন ছেলে আমাকে মাথায় মেরে রাস্তার পাশে ফেলে দেয়। একটা ডাক্তার আমাকে সুস্থ করে, কিন্তু আমি ঠিকমতো সুস্থ হতে পারিনি। সেই ডাক্তার সব শুনে বলে, এভাবে আমি যদি তার মেয়েকে খুঁজি তবে পাবো না, পাগল হয়ে ঘুরে বাকে খুঁজতে হবে। মিনারেরা খুব খারাপ, ওরা মেরে ফেলতে পারে। আর মহিলা হোস্টেলটা ওর মালিকানাধীন। তারপর থেকে আমি পাগল হয়ে ঘুরছি। আমি আমার মিমের খবর চাই। আমার মেয়ে কোথায় আছে? খুঁজে দিবা বাবা? তুমি কে? আমাকে কেন এমন করে সেবা করো? আমাকে দেখে সবাই দূরে চলে যায়। পাগল বলে মিনারেরা, আমাকে কিছুই বলে না। কেউ তেমন আমাকে সাহায্যও করেনি। ফরিদা বেগমের কথা শুনে নিলয় তার ব্যাগের চেন লাগালো, সামনের দিকে তাকিয়ে বলে, মনের তীব্র যন্ত্রণা যেন নিঃশব্দ আগুনে পুড়তে থাকা আত্মা। কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তার ছায়া পড়ে। যখন হৃদয় বিষণ্ণতায় ডুবে যায়, তখন পৃথিবীর সব শব্দ নিষ্প্রাণ হয়ে পড়ে। এই যন্ত্রণা কোনো আঘাত নয়, এটি এক ধরনের শূন্যতা, যেখানে অনুভব আছে কিন্তু ব্যাখ্যা নেই।
মানুষ ভাবে কষ্ট মানেই কান্না, কিন্তু প্রকৃত কষ্ট তো তখনই হয় যখন চোখে জল আসে না, কেবল হৃদয়ের গভীরে জমে থাকা নিঃশ্বার আর্তনাদ সব কিছু গ্রাস করে নেয়। দুঃখ একা আসে না, সে সঙ্গে করে আনে আত্মসমালোচনা, অপরাধ বোধ এবং এক অনন্ত প্রশ্ন, আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য? তবুও এই যন্ত্রণাই হয়তো আমাদের মানুষ করে, কারণ যারা সত্যিকারের ভেঙে পড়ে তারাই নতুন করে গড়ার শক্তি খুঁজে পায়। যন্ত্রণা যদি না থাকত তবে আত্মা গভীরতা পেত না। মানে? আপনি যে পাগলের বেশে ছিলেন সেটা প্রথম দিন বুঝেছিলাম। আপনার হাতে কোনো ময়লা ছিল না, আপনার হাত পরিষ্কার ছিল, আপনার পায়ের তলাতে কোনো কাটা ছেঁড়ার দাগ ছিল না, মনে হচ্ছিল খানিকটা আগে জুতা খুলে এসেছেন। তুমি বেশ বুদ্ধিমানী। নিলয় মুচকি হাসে। এমন সময় তাদের ক্লাস টিচার হারুন চিৎকার করতে করতে মাঠের ভেতরে আসে। চিৎকার করে বলতে থাকে, কেউ আছো? আমার মেয়েকে বাঁচাও। আমার মেয়েকে মিনার তুলে এনেছে, ভার্সিটির পিছনে বাড়ির ভিতরে নিয়ে গেছে। তারা কয়েকজন দরজা আটকে আমার মেয়েকে নিয়ে গেছে ভিতরে, কিছুতেই দরজা খুলছে না। আমার মেয়েকে কেউ বাঁচাও। কেউ আমার মেয়েকে কিডন্যাপ করেছে, তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। ও এত তাড়াতাড়ি কোথায় গেল গা? হারুন অনেকক্ষণ ধরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। নিলয় উঠে দাঁড়ায়। ফরিদা বলে, কোথায় যাচ্ছ? নিলয় হাত ছাড়িয়ে নেয়, স্যারের কাছে আসে। স্যার মাটিতে বসে কাঁদতে থাকে। হঠাৎ কারো পা দেখতে পায় স্যার। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পায় নিলয় এসেছে। নিলয় স্যারকে টেনে উঠালো, তারপর বলে, এই শহর বড্ড হিংস্র। এখানে মানুষ হাঁটে কিন্তু অনুভব করে না, স্বপ্ন দেখায় তারপর ছিঁড়ে ফেলে। দূর থেকে দেখবে, কাছে এসে বুকে নিবে না, হাততালি দিবে। দেয়ালের ফাঁকে ফাঁকে জমে থাকে হাহাকার। এই শহর ভালোবাসে না, শুধু ব্যবহার করে। অপেক্ষা করুন। নিলয় স্যারকে গাছের গোড়ায় বসিয়ে রেখে ভার্সিটির পিছনের দিকে যেতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আজ হয়তো নিলয়ের লাশ দেখবে সবাই।